আজকে আমরা আছি রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি মন্দির পরিষদ ধানবাদে, যেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে একটি ভব্য প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। স্যার, আজকে যে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে সেগুলো সম্বন্ধে একটু বলুন স্যার। আমি এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির প্রেসিডেন্ট এবং আমার পাশে যিনি রয়েছেন অ্যাডভোকেট সুজিত মল্লিক, ইনি এখানকার সেক্রেটারি। আমরা আমাদের কমিটির তরফ থেকে এখানে আজকের গুরু পূর্ণিমা উদযাপনের যে প্রোগ্রামটা করেছি সেটা হচ্ছে এরকম। যেমন আমাদের সকাল থেকে দেখতেই পাচ্ছেন পুজো শুরু হয়েছে, সকাল 9টা থেকে 9:30 থেকে আমরা পুজো আর বিশেষ পূজার অনুষ্ঠান করা হয়েছে। আমাদের এখানে পুজো হয়ে যাওয়ার পর পরবর্তী আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেটা আমরা নিচে পরিসরে গিয়ে মা শারদার ছবির নিচে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম করব, যেখানে ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন হবে। গুরু পূর্ণিমার যে ইম্পর্টেন্স, মানে কি উদ্দেশ্যে আমরা এটাকে উদযাপন করি সে ব্যাপারে কিছু আলোচনা হবে, কিছু সঙ্গীত পরিবেশন হবে, নৃত্য পরিবেশন হবে এবং একটা ভাবগম্ভীর আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি করার একটা প্রচেষ্টা আমরা করব। সেরকম একটা প্রোগ্রাম করা হয়েছে। স্যার, আজকের যে কারেন্ট যুগের কথা যখন আমরা বলবো, তখন এক সময় ছিল যখন গুরুকে আমরা ভগবানের দরজায় রাখতাম। এখন কিন্তু শিষ্যরা সাফল্য পাওয়ার পর গুরুর অবদানটাকে ভুলে যাচ্ছেন। সেই সম্বন্ধে স্যার, আজকের সেই শিষ্যদের সম্বন্ধে আপনি কি বলতে চান? দেখো, গুরু কথাটা একটা খুব ব্রড কথা, একটা এর বহুমাত্রিক একটা অ্যাঙ্গেল আছে। আমরা যদি আধ্যাত্মিক জগতের কথা চিন্তা করি, গুরু পরম্পরা সেটা আমাদের প্রাচীন ভারতবর্ষে অনেকে বলে যে ব্যাসদেবের থেকে শুরু হয়েছিল। ব্যাসদেব ছিলেন সেই ঋষি যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, ঋক, সাম, যজু, অথর্ব। অনেকে বলেন তিনি ব্রহ্মসূত্রেরও রচয়িতা। ব্রহ্মসূত্র কি? ব্রহ্মসূত্র হচ্ছে বিভিন্ন উপনিষদের থেকে যে মূল তত্ত্বজ্ঞানগুলো, সেগুলোকে অ্যাফোরিজমের ফর্মে, মানে ছোট ছোট বাক্যের আকারে, একটা সংঘবদ্ধ একটা বইয়ের আকারে সেটাকে নিয়ে আসা, তাকে ব্রহ্মসূত্র বলা হয়। অনেকে মহাভারতের রচয়িতা হিসেবেও ওই ব্যাসদেবকেই মানেন। এবং ব্যাসদেব যখন এই ঋক, সাম, যজু, অথর্ব বেদের যে ভাগ করলেন, তারপর থেকে তার শিষ্যদের মধ্যে সেই জ্ঞানের উনি তাদেরকে দিলেন। তারপর শিষ্য পরম্পরায় সেই জ্ঞান প্রবাহিত হতে থাকলো ভারতবর্ষের বুকে। সেই জন্য ব্যাসদেবকে আদি গুরু বলা হয়। সেই প্রাচীন অতীত থেকে ভারতবর্ষে এই গুরু পরম্পরা চলে আসছে। বর্তমান পরিপ্রেক্ষিতে যদি ভাবা হয়, তাহলে গুরু শুধু আধ্যাত্মিক জগতেরই নয়, শিক্ষা জগতেরও গুরু হয়। সে প্রচলিত বিদ্যাগত শিক্ষা বলো, বা সঙ্গীত শিক্ষা বলো, বা যে কোনো একটা টেকনোলজিক্যাল এরিয়ার শিক্ষক বলো, বা মেডিকেল এরিয়ার শিক্ষক বলো, যে সমস্ত শিক্ষক তাদেরকে আমরা গুরু বলে মনে করি। তোমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে গুরুর কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর, শিক্ষা গ্রহণের পর সেরকম শ্রদ্ধা তাদের শিক্ষকদের প্রতি তারা দেখাচ্ছে না। আমার মনে হয় এটা বোধহয় ভুল। এই জন্য ভুল, আমাদের এখন জীবনের ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে, আমাদেরকে এখন এমন একটা কম্পিটিশনে ফেলে দেওয়া হয়েছে যে বস্তুগত জগতের যত বেশি উপলব্ধি তুমি করতে পারবে, তুমি তত বেশি সফল। এইভাবে মাপদণ্ডটাকে ডিসাইড করে দেওয়া হয়েছে। এবং সেই মাপদণ্ডটাকে ঠিক ঠিক করে ধরার জন্য যে আমি খুব পয়সা রোজগার করব, আমার সোসাইটিতে খুব নাম থাকবে, আমার একটা ফেম থাকবে, এটার পেছনে দৌড়তে গিয়ে আমাদের লাইফস্টাইলটা এখন এত বিজি হয়ে গেছে যে আমরা চাইলেও আমাদের প্রাক্তন যে শিক্ষক বা গুরু, তাদের সাথে সংস্পর্শে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যে সময়টুকুর দরকার, সেটুকু আমরা বের করতে পারছি না। আমরা ব্যক্তিগত জীবনে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছি, তাই না? কিন্তু মানসিকভাবে আমার মনে হয় বেশিরভাগই যারা ছাত্র, যারা পরবর্তীকালে সফল হয়েছেন জীবনে, তাদের মনের নিভৃত কোণে একটা তার গুরুর সম্বন্ধে শ্রদ্ধার ভাব তো সবসময় থেকেই থাকে। এবং এই শ্রদ্ধাটাই এখন ভারতবর্ষকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই যে তুমি দেখতে পাচ্ছ, এখন ভারত পৃথিবীর একটা নেতৃস্থানীয় জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা করে যাচ্ছে এবং অনেকটা সফলও হয়েছে। তার পেছনে কিন্তু এই শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, সামাজিক একটা তাদের যে রেসপন্সিবিলিটি সেটা পালন করা, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর। আমি নেগেটিভভাবে দেখতে চাই না, আমি তো এটাকে পজিটিভভাবেই দেখব। আমি তো কারেন্ট প্রজন্মকে ভালোই বলবো। এই জন্য ভালো বলবো কেননা তারা যথেষ্ট শ্রদ্ধা তাদের গুরুজনদের প্রতি দেখায়। স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিলেন। আর আমরা আশা করি এভাবেই
ধানবাদ বিবেকানন্দ আশ্রম সোসাইটি এভাবেই এগিয়ে চলে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি ধানবাদের ফিউচারের যেসব প্রোগ্রাম লাইনড আপ আছে তার সম্বন্ধে কিছু বলুন। আমাদের মেন মিশন যেটা হলো বেলুড় মঠ। বেলুড় মঠের গাইড অনুযায়ী আমরা চলি। আর আমরা একটু অন্য, আমরা সব রামকৃষ্ণ ভক্ত তো। রামকৃষ্ণ লোক মানে পরম্পরায় এখনো গুরু পরম্পরা বেঁচে আছে, গুরু কোনো সবাই শুনতে আছে, প্রত্যেকের নিজস্ব নিজস্ব গুরু আছেন। ওখানে কিন্তু কোনো কেউ বেরিয়ে যান না, বা রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন, ওখান থেকে বেরিয়ে কেউ অন্য কিছু করেনি বা গুরুর ওপরে কেউ যায়নি। এটাই আমার বলা। আচ্ছা, ফিউচারে আপনার এখানে কি কি প্রোগ্রাম আরো করতে যাচ্ছে? ওই যে বললাম, বেলুড় মঠ থেকে যে গাইডেন্স অনুযায়ী যত প্রোগ্রাম আমরা সব করি, যেমন ঠাকুরের জন্মতিথি, মায়ের জন্মতিথি, বিবেকানন্দের জন্মদিন, সমস্ত কিছু মানে মানায়। আপনাদের এখানে বেলুড় মঠের অনুযায়ী যেরকম যেরকম প্রোগ্রাম ওখানে শিডিউল থাকে সেই প্রোগ্রাম এখানেও সেইভাবেই করা হয়। এখানে add করতে চাই। দেখো, তোমার যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা ভবিষ্যতে কি ধরনের কাজকর্ম করতে পারি। আমরা এখন বর্তমানে এখানে যেগুলো করছি, যেমন একটা সেলাই স্কুল আমরা চালাই। সেখানে গরিব দুস্থ পরিবারের মেয়েরা এসে আমাদের এখান থেকে সেলাই শিখে পরবর্তীকালে তাদের জীবিকা যাপনের জন্য সেটাতে হেল্প করে। আমরা একটা টিউশন ঠিক বলবো না, মানে কোচিং সেন্টার টাইপের, যেটা বিনামূল্যে, কোনো পয়সা তাদের থেকে নেওয়া হয় না। আমাদের শিক্ষক আছেন, তারা গরিব দুস্থ পরিবারের যে বাচ্চারা তাদেরকে পড়ানোতে হেল্প করে। ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এর বাচ্চারা সব এসে তার কাছ থেকে পড়াশোনা শেখে। এছাড়া আমরা আরও যে সমস্ত প্রোগ্রামগুলো এখানে করি, যেমন কখনো কখনো যখন ধরো ন্যাচারাল ক্যালামিটি হলো বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, বাজার টাজারের সব বন্ধ টন্ধ রইলো, সেই সময় খাবার দাবার পরিবেশন করা, বা আমরা মাঝে মাঝে শীতকালে কম্বল বা গরম জামা কাপড় কোনো গ্রামে গেলাম গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা, এগুলো আমাদের পারম্পরিক, মানে বরাবর আমরা করে থাকি। এছাড়া স্পেশাল তুমি যদি বলতে চাও যে আগামী দিন আমাদের কি প্রোগ্রাম আছে, আগামী দিনের প্রোগ্রামের মধ্যে আমাদের এই লোকাল যে মন্দির পরিসর, সেটাকে আরও সুন্দরভাবে তৈরি করা এবং এটা একটা আকর্ষণীয় দর্শন স্থান হিসেবে এটাকে পরিণত করা, এবং আরও বেশি মাত্রায় যাতে লোকের সমাগম আমাদের এখানে হয়, যাতে তারা রামকৃষ্ণ বিবেকানন্দ ধারার যে মূল যে নীতি নিয়ম সেগুলোর ব্যাপারে আরও বেশি ওয়াকিবহাল হয়, সেই ব্যাপারে আমাদের সারাক্ষণ একটা প্রচেষ্টা আমরা করতে থাকি, এবং আরও বেশি মাত্রায় লোকজনকে আমরা এখানে যাতে জুড়তে পারি তার একটা প্রচেষ্টা আমাদের সবসময় থাকে। সেটার জন্য আমরা কাজকর্ম করতে থাকি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার।